আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আবির হো হো করে হেসে গগন বিদারী অট্টহাসি দিয়ে বলল, আমি কুকুরের লেজ, তাই তো? এখন দেখ এই কুকুরের লেজ কি করতে পারে। আবির নাহিনের বুকে বন্দুক তাক করে এবং ট্রিগারে চাপ দিতে ইফতিয়া নাহিনের সামনে এসে দাঁড়ায় এবং চোখের পলকে অভি এসে দাঁড়ায় বন্দুকের সামনে। মুহূর্তে ঠিসার শব্দে অভির বুক ভেদ করে গুলি ঠুকে পড়ে। নিমিষে অভি ঢলে পড়ে মাটিতে। ইফতিয়া হতভম্ব হয়ে পলকহীন তাকিয়ে রইল অভির দিকে। এরপর গগন বিদারী চিৎকার করে ডাকলো অভির নাম ধরে। অভির মুখে জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকলো অভিকে। অভি কিছু বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার আগেই ওর চোখ বুজে এলো। ইফতিয়া অভির মাথাটা নাহিয়ানের কোলে দিয়ে শর্টান হয়ে দাঁড়ালো। অভিকে ওখানে রেখে ইফতিয়া আবিরের দিকে ছুটে গিয়ে ওর হাত থেকে বন্দুক কেড়ে নিল। অভিকে ওভাবে রক্তাক্ত অবস্থায় দেখে ইফতিয়ার শরীরে যেন কোনো অদৃশ্য শক্তি ভর করেছে। খুন চেপে গেছে মাথায়। ও আবিরকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলে। পিস্তলের সবগুলি মাটিতে ফেলে খালি পিস্তল দিয়ে আঘাত করতে থাকে আবিরের মাথায়। এরপর পাশে পড়ে থাকে ইটের টুকরো নিয়ে তেড়ে আসে আবিরের দিকে। আবির মাটিতে গড়াগড়ি খায়, খাঁচোমাচো করে বলে, প্লিজ ছেড়ে দাও আমাকে। আর জীবনেও তোমাদের মাঝখানে আসবো না, আল্লাহর কসম। ইফতিয়া যে মুহূর্তে ইটের টুকরোটা আবিরের মাথায় মারবে, ঠিক সেই মুহূর্তে নাহিয়ান ওর হাত ধরে ফেলে। শান্ত হও ইফতিয়া, কি করছো? মরে যাবে তো। মরুক শয়তানটা, মরলেই তো খুশি আমি। অভি কোথায়? উত্তেজিত হয়ে বলে ইফতিয়া। দর দর করে ঘামছে ও। হিজাবটা প্রায় খুলেই গেছে, ভিজেও গেছে। ও নাহিয়ানকে বলল, শয়তানটাকে বাঁধো, মুখের মধ্যে ঘাস পুড়ে দাও যাতে চেঁচাতে না পারে। এই শয়তানটাকে আমি ছাড়বো না। অভির রক্ত ঝরিয়েছিস তুই। বলেই দুমসে কয়েকটা লাথি মারলো আবিরের পেটে। ব্যথায় কোঁকিয়ে ওঠে আবির। নাহিয়ান কিছুক্ষণ অবাক চোখে ইফতিয়াকে দেখে। ইফতিয়া থমকে বলল, হাঁ করে আমার দিকে তাকিয়ে কি দেখছো? বাঁধো না শয়তানটাকে। নাহিয়ান আশপাশ থেকে শক্ত লতাপাতা নিয়ে আবিরের হাত পা শক্ত করে বাঁধে। ইফতিয়া অভির কাছে এসে ওর বুকে হাত রাখে। অভি সাদা শার্ট রক্তে লাল হয়ে গেছে, থেঁতলে গেছে বুকের টান পাশ। অভির মুখটা লাল হয়ে আছে। ইফতিয়া রক্তাক্ত স্থানে মাথা রেখে দেখলো তখনও হার্টবিট হচ্ছে। ইফতিয়া মৃদু কণ্ঠে ডাকলো, অভি ওঠ না, চোখ খুল না। আমি আর কোনো দিন তোর সাথে ঝগড়া করব না। তোকে ঘুমের ভেতর কাঁদতে দিব না আমি। অভি ওঠ না প্লিজ। কাঁদতে কাঁদতে ইফতিয়া চোখ ফুলে ঠোল হয়ে গেছে। কত বছর পর এইভাবে কাঁদছে ও জানে না। নাহিয়ান অপলক তাকিয়ে থাকে ওদের দুজনের দিকে। ইফতিয়া এত ভালোবাসে অভিকে। এক মুহূর্তের জন্য নাহিয়ানের মনে হয় এত ভালো বোধহয় ইফতিয়া ওকেও বাসে না। ইফতিয়া নাহিয়ানের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, আদি কোথায়? ও আসছে না কেন গাড়ি নিয়ে? অভির কষ্ট হচ্ছে না? ও মরে গেলে তবে গাড়ি নিয়ে আসবে। নাহিয়ান ইফতিয়ার কাছে এসে মাথাটা নিচের বুকে শক্ত করে চেপে ধরে বলল, ইচ্ছা হবে না অভির। আদি লাফাতে লাফাতে এসে বলে, গাড়ি পেয়ে গেছি, চল চল। পরক্ষণে রক্তাক্ত অভিকে থেকে আঁতকে উঠে বলল, কি হয়েছে ওর? ইফতিয়া অভিকে তুলতে তুলতে বলল, ওকে গাড়িতে তোল, হসপিটাল যেতে হবে। আদি কথা না বাড়িয়ে অভিকে ধরে। তিনজন ধরাধরি করে ওকে গাড়িতে তোলে। আবিরকে গাড়ির পেছনে তুলে ফেলে রাখে। সন্ধে 7টা। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে আদি, ইফতিয়া, নাহিয়ান, রফিক সাহেব ও অভির পরিবার। কিছুক্ষণ আগেই অভিকে রক্ত দিয়েছে ইফতিয়া। ও নিজেও বেশ দুর্বল হয়ে পড়েছে। নাহিয়ান ওকে সিটে বসতে বলে। ও কারো কথায় কান্না দিয়ে ওটির সামনে পায়চারি করতে থাকে। চোখে মুখে আতঙ্ক ওর, মনে অভিকে হারানোর ভয়। অবচেতন মন বারবার চিন্তা করছে। বারবার মনে একটাই প্রশ্ন খুঁড়ে খুঁড়ে খাচ্ছে ওকে, অভি বাঁচবে তো? আদি নাস্তা নিয়ে এসে নাহিয়ানকে দিয়ে বলে, তুমি আর ইফতিয়া খেয়ে নাও, তোমরা 2 দিন যাবত না খেয়ে আছো। নাহিয়ান প্লেট নিয়ে ইফতিয়ার সামনে দাঁড়ায়। ইফতিয়া প্লেটের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমি খাওয়ার মতো অবস্থায় আছি? জবাব না দিয়ে ধীর পায়ে সিটে গিয়ে বসলো ইফতিয়া। পাশ থেকে মিসেস নাজিয়া ঝাঁঝিয়ে উঠে বললেন, তোর জন্য সব তোর জন্য হয়েছে ইফতিয়ার। তুই আমার অবের সাথে বিয়েটা ভেঙে দিয়েছিস। তাও দেখ, ছেলেটা তোর জন্য গুলি খেলো, তোর জন্য হাসপাতালে শুয়ে জীবন মরণ যুদ্ধ করছে, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। ইফতিয়া ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নাহিয়ান মিসেস নাজিয়ার উদ্দেশ্যে কিছু বলতে চাইলে ইফতিয়া ওকে ইশারায় চুপ করিয়ে দেয়। এরপর নিজেই মিসেস নাজিয়াকে বলে, কিছু হবে না অভির, দেখো তুমি, ওর কিছু হতে পারে না আন্টি, কিছু হবে না। মিসেস নাজিয়া আচমকা ইফতিয়াকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো হাও মাও করে কেঁদে ফেললে। ইফতিয়া নিজেকে আর সামলাতে পারল না। সেও মিসেস নাজিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হতেই মিস্টার মেহেরা ছুটে গেলেন ওনার কাছে। ভেজা গলায় বললেন,
ও ঠিক আছে তো? ডাক্তারের মুখ ভার, তিনি চুপ করে আছেন। রফিক সাহেব ভয় পেয়ে বললেন, কিছু তো বলুন, অভি ঠিক আছে? ডাক্তার তাও চুপ করে আছে। ইফতিয়া গিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় ডাক্তারের দিকে। কি হলো বলুন, চুপ করে আছেন কেন? ডাক্তার আমতাপ্তা করে বললেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু 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 কি? আতঙ্কিত গলায় বলল ইফতিয়া। আনফরচুনেটলি হি ইজ। নাহিয়ান রাগান্বিত গলায় বলল, এত কাহিনী করছেন কেন? যা বলার স্পষ্ট করে বলুন। ডাক্তার নিচের হাতে হাত ঘষতে লাগলেন। সবাই মনে মনে ধরেই নিল যে গুরুতর কিছু ঘটেছে। উপস্থিত সবাই অধীর আগ্রহে ডাক্তারের মুখ নিঃসৃত বাণী শোনার জন্য অপেক্ষা করছে। ইফতিয়ার মনে হচ্ছে ওর হাতটা বোধহয় এখনই বেরিয়ে আসবে। এত জোরে লাফাচ্ছে কেন? কি বলবে ডাক্তার? হি ইজ নো মোর। না না, সেটা কি করে সম্ভব? ইফতিয়ার দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে, দু হাত দিয়ে মুখ চেপে ধরে ডক্টরের মুখের বাকি কথা শোনার জন্য। দীর্ঘ 15 দিন পর অভিকে বাসায় নিয়ে আসা হয়। নাহিয়ান 2 দিন পর ফিরে গেছে ওর বাড়িতে। রফিক সাহেব ইতিমধ্যেই মিস্টার ইন্তেশারের সাথে ফোনে বিয়ের পাকা কথা শেষ করেছেন। পরের সপ্তাহে বিয়ে ডেট ফাইনাল হয়। বিয়ের 3 দিন আগেই ওরা আত্মীয় স্বজন নিয়ে চট্টগ্রামে চলে আসেন। মিস্টার ইন্তেশার হোটেল বুক করতে চাইলে রফিক সাহেব বলেছেন তার বাসার ওপরের তলার ফ্ল্যাট খালি। ইফতিয়া কানাডা থেকে আসার মাত্র 15 দিন আগেই অন্তরাতের ফ্ল্যাটটা খালি হয়। ওরা অন্য জায়গায় শিফট হয়েছে, তাই বিয়ের কটা দিন ওখানে খুব স্বাচ্ছন্দ্যেই ইন্তেশার পরিবার থাকতে পারবে। আজকে নাহিয়ানের সাথে ইফতিয়ার এঙ্গেজমেন্টের দিন ভোরেই নাহিয়ান লুকিয়ে ইফতিয়ার রুমে ঢুকে দরজা আটকায়। ইফতিয়া তখনও ঘুম। নাহিয়ান চুপি চুপি ঢুকে ইফতিয়ার ঘুমন্ত চেহারা থেকে অপলক তাকিয়ে থাকে, কপালে চুমু খায়। এরপর চোখের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, ইস, পাগলিটা আজ থেকে আমার হবে, কাল থেকে প্রতিটা ভোর ওকে দেখে শুরু হবে। বলেই কপালে আবার চুমু খায় নাহিয়ান। ইফতিয়া জেগে উঠে পিটপিট করে তাকায় নাহিয়ানের দিকে, মৃদু স্বরে বলে, সব সময় কল্পনায় কেন আসো? কখনো কখনো তো বাস্তবেও আসতে পারো। আজ থেকে প্রতিদিন বাস্তবেই থাকবো। বলেই হাসলো নাহিয়ান। ইফতিয়া চমকে চোখ কঁচলালো। সত্যি নাহিয়ানকে দেখে দ্রুত উঠে বসে গায়ে ওড়না জড়িয়ে নেও, তারপর বলে, তুমি সত্যি? খুব দেখতে ইচ্ছে করছিল তোমায়। কেউ দেখে নিলে কি হবে? কেউ দেখবে না, আর দেখলেও নো প্রবলেম, আমারই তো বউ। এখনো বউ হয়নি তো। যাই হোক, পাপ্পি দাও, তারপর চলে যাবো। আল্লাদি গলায় বলে নাহিয়ান। উফ, সব সময় পাপ্পি চাই, চাও তো। বিরক্তির ভান নিয়ে বলে ইফতিয়া। এমন করছো কেন? বিয়ের পর বোঝাবো তো আমাকে পাপ্পি দিনে কয়বার দিতে হয়। আচ্ছা, কয়বার দিতে হয়? নাহিয়ান বলা শুরু করলো। সকালে ঘুম ঘুম চোখে 10। 10টা? চোখ বড় করে বলে ইফতিয়া। চুলে, কপালে, গালে, নাকে, চিবুকে, বুকে, পেটে, কোমরে, পিঠে, আর বলে থামে নাহিয়ান। আর? সন্দেহে চোখে থাকে ইফতিয়া। সবচেয়ে বড়টা ঠোঁটে। ইফতিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে। নাহিয়ান আবার বলতে থাকে, ঘুম ভাঙার পর আরো 10টা, ফ্রেশ হতে হতে 5টা, ফ্রেশ হয়ে 5টা, বিছানা গোছাতে গোছাতে আরো 5টা, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের আগেও পরে 5টা করে 10টা, মানে মোট 30টা। আর প্রতিবার রোমে ঠোকা মাত্র কয়েকশোটা, মানে সারাদিন শুধু কিসিংই চলবে। বলা শেষে নাহিয়ান ইফতিয়ার দিকে তাকায়। এতক্ষণ অন্যদিকে ফিরে হাতের আঙুল গুনছিল। পেছন ফিরে দেখে ইফতিয়া মরার মতো বালিশে পড়ে আছে, আর ওর দিকে হা করে তাকিয়ে আছে। কি হলো? আমাকে মেরে ফেলার ধান্দা? এত কিস কেউ করে? পাগল নাকি? আহত কণ্ঠে বলে ইফতিয়া। না, পাগলো। এখন একটা দাও দেখি, দ্বন্দ্ব হয়ে চলে যায়। মুখ বাড়িয়ে দিল নাহিয়ান। এমনিতেই যাও বলেই ঠেলে তুলে দিল ইফতিয়া। নাহিয়ান আবার আগের জায়গায় বসতে চাইলেই ইফতিয়া ওকে জোর করে বেরিয়ে যেতে বলে। নাহিয়ান বলে, ঠিক আছে, রাতের জন্যই তোলা থাক। নাহিয়ান বেরিয়ে যেতে গিয়ে খোলা ড্রয়ারের সাথে ধাক্কা লাগে ওর। ড্রয়ার থেকে ছিটকে কয়েকটা কাগজ বেরিয়ে পড়ে। ও সেগুলো তুলতে গেলে ইফতিয়া বলে, ওগুলো নীরব আছে, ধরো না, আমি তুলে রাখবো, তুমি যাও। নাহিয়ান বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু একটা দেখে থমকে দাঁড়ায়। পায়ের সামনে থেকে কুড়িয়ে নেয় একটা কাগজ। পুরো দমে পড়া শেষ করে ও। এরপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ইফতিয়ার দিকে। ইফতিয়া কিছু বুঝতে না পেরে জানতে চায়, কি হয়েছে? নাহিয়ান কিছু না বলে কাগজটা নিয়েই বেরিয়ে যায়। অভি অনেকটাই সুস্থ এখন। ইফতিয়া ফ্রেশ হয়ে প্রথমে অভির রুমে যায়। অভি বালিশে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। ওর বাম পাশের টেবিলে সুপের বাটিটা অবহেলায় পড়ে আছে। ইফতিয়া গিয়ে অভির পাশে বসে চোখের সামনে তড়ি বাজায়। অভি ঝাপসা চোখে তাকায় ইফতিয়ার দিকে, অস্ফুট স্বরে বলে, আজকে তোর এঙ্গেজমেন্ট আর কালকে বিয়ে। ইফতিয়া মৃদু হেসে বলল, বিয়ে দিয়ে ছাড়ো, এসব বিয়ে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট করতে হবে তাই করা। তাহলে যে কাউকে করে নিতে পারতি, কানাকাটি করে নাহিয়ানকে টেনে আনলি কেন? সিরিয়াসলি অভি, ট্রাস্ট মি,
সেদিন আমি কেন কেঁদেছিলাম, কেন নাহিয়ানকে আসতে বলেছি আমি নিজেই জানি না। অথচ দেখ, আমি কিন্তু আগে সেই নরম মানুষটা নেই, তাও কেন কাঁদলাম? ভালোবাসিস বলেই হয়তো। হয়তো। নাহিয়ানকে তো আমি কখনোই ভুলতে পারিনি। আগে যেমন ভালোবাসতাম আজও তেমনই ভালোবাসি। আচ্ছা এসব ছাড়, এখন বল যে কিছু খেয়েছিস? হুম। ডানে বায়ে মাথা নাড়ে অভি। তুই না অসুস্থ, নিয়ম করে না খেলে চলবে? বলেই টেবিল থেকে সুপের বাটিটা নিয়ে এক চামচ অভির মুখে তুলে দিল। ঝাপসা চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অভি। কি হলো, খাবি না? আজীবন যদি তোর হাতে খেতে পারতাম। বিড়বিড় করে বলে অভি। ইফতিয়ার জোর করে অভির মুখে স্যুপ তুলে দিয়ে বলল, সেদিন ওটি থেকে বেরিয়ে যখন ডক্টর প্লিজ বলে থেমে গেল, তখন মনে হয়েছিল বুঝি আমার লাইফটাই থেমে গেছিল। আমার মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটি নেই, মাথার উপর আকাশ নেই। তোকে হারানোর কতটা ভয় মনে কাজ করে সেটা আমি ওই দিন বুঝেছিলাম। আর তুই যখন গুলি খেয়ে কাতরাচ্ছিলি তখন মনে হয়েছে আমি বুঝি ওখানেই হার্ট ফেল করে মরে যাব। আমার খুব ভয় হয় তোকে হারানোর। অভির গলা দিয়ে খাবার নামে না। ও ঝাপসা চোখে ইফতিয়ার দিকে তাকিয়ে থাকে। একটু থেমে ইফতিয়া আবার বলে, তোকে ছাড়া আমি কি করে থাকবো অভি? অভি নিজেকে আর সামলাতে পারল না। ইফতিয়ার সামনেই হড়বড় করে বমি করে দিল। চোখ মুখ লাল হয়ে আছে ওর, চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আকস্মিক ঘটনায় হতবম্ব ইফতিয়া চেঁচিয়ে মিসেস নাজিয়াকে ডাকে। মিসেস নাজিয়া এসে সব সামলায়। ইফতিয়া শুধু অভিকে চেয়ে চেয়ে দেখে। ওর চোখে অজান্তে পানি চলে আসছে। মিসেস নাজিয়া চলে যাওয়ার সময় ইফতিয়াকে বললেন, তুমি এই বাড়িতে আর কখন আসবে না। যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে ততক্ষণ অন্তত নাই। ওদের সামনেও আর কখনো আসবে না তুমি, কখনো না। ইফতিয়া হতবম্ব হয়ে বলার চেষ্টা করলো, আন্টি তুমি? চুপ। কি না করেছে ছেলেটা তোমার জন্য? মুখ ফুটে কিছু বলার আগে সব স্বপ্ন পূরণ করেছে তোমার। আর তুমি তুমি কি করেছো ওর জন্য? ওর ভালোবাসার না না ভালোবাসা তো পরের কথা, ওর বন্ধুত্বের দামটা অবধি দিতে পারলে না। ইফতিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি বললেন, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। যাও, বেরো। ভালোবাসা? ইফতিয়া চট করে অভি থেকে তাকালো। ও অন্যদিকে ফিরে আছে। তার মানে কি আন্টির কথাগুলোই ঠিক? অভি কি ওকে ভালোবাসে? কিন্তু ইফতিয়া তো ওকে সেভাবে কখনো দেখেনি। অভিও তো কখনো সেইভাবে কিছু বলেনি। তাহলে ইফতিয়ার পুরো পৃথিবী থমকে যায়। ও নিচের রুমে দরজা বন্ধ করে থম মেরে বসে থাকে। কি করবে ভেবে পায় না। ওর জন্য এত কষ্ট পাচ্ছে অভি। ওকে বাঁচাতে বন্ধুকে সামনে দাঁড়াতেও পিছপা হয়নি অভি। এত ভালোবাসাকে পেছনে ফেলে কি করে সামনে এগোবে ইফতিয়া? কিন্তু নাহিয়ানও তো ওকে ভালোবাসে। ইফতিয়াও নাহিয়ানকে। তাহলে অভির কষ্টে ওর বুক ভেঙে যাচ্ছে কেন? শুধুমাত্র প্রিয় বন্ধু বলে, নাকি অন্য কিছু? ও কি অভিকে ভালোবাসে নাকি নাহিয়ানকে? ওর হৃদয়ের কোহিনে কাকে স্থান দিয়েছে ও? অভিকে নাকি নাহিয়ানকে? ওর হৃদয় মাঝারে কে? অভি নাকি নাহিয়ান? রাত 8টায় ইফতিয়ার এঙ্গেজমেন্ট সম্পন্ন হলো। পুরো সময়টা ইফতিয়া একটা ঘোরের মধ্যে ছিল। ওর আশেপাশে কি ঘটছে সেসব কিছুই ওর মাথায় ঢুকছে না। ওকে সবাই মিলে সাজিয়ে গুছিয়ে কবে যে বিশাল ভারী একটা লেহেঙ্গা ওর শরীরে চাপিয়ে দিয়েছে সেইটা অবধি ও খেয়াল করেনি। এমনকি নাহিয়ান ওকে রিং পরানোর সময় পর্যন্ত ওর কোনো হুঁশ ছিল না। ওকে যখন নাহিয়ানকে রিং পরিয়ে দিতে বলা হলো তখনই নিচের হাতের আংটিটা খেয়াল করে ইফতিয়া। এরপর মৃদু হেসে নাহিয়ানকে আংটি পরিয়ে দেয়। এঙ্গেজমেন্টের পুরোটা সময় অভি একটা 12 রুম থেকে বেরোয়নি। সারাক্ষণ মনের সাথে যুদ্ধ করে ঘরের দরজা আটকে বালিশে মুখ খুঁজেছিল। ও বুঝতে পারছে না বুকের মধ্যে বসে রাখে এতদিনের কষ্টটা আজকে কেন এত তীব্র রূপ ধারণ করছে। ইফতিয়ার বিয়ে হয়ে যাচ্ছে বলে কি? তবে কি এতদিন ওর মনে ক্ষীণ আশা ছিল যে ও ইফতিয়াকে পাবে? আজকে সে আশা চিরতরে ভেঙে যাচ্ছে বলেই কি এত কষ্ট? এসব এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে ও কিছুক্ষণের জন্য ব্যালকনিতে গিয়েছিল বটে। পাশের ফ্ল্যাট থেকে হইচয়ের শব্দ পেয়ে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল ওর। নিজেকে শান্ত রাখা বড্ড কঠিন হয়ে পড়ছিল। তাই নিজেকেও সবকিছু থেকে আড়াল করে রেখেছে। অথচ অভি জানল না একজোড়া চোখ সারাক্ষণ ওকেই খুঁজছিল। রাত 9টার দিকে অভি ছাদের রেলিং ঘেঁষে বসে। এই মুহূর্তে ওর একটা গান খুব করে মনে পড়ছে, কিন্তু গাইতে ইচ্ছে করছে না। গাইতে গেলেই গলে কেমন দলা পাকিয়ে আসে। তাও জোর করে অভি বিষণ্ণ সুরে গাইতে লাগলো। আজকে ওকে গাইতেই হবে। কালকের পর থেকে হয়তো ও আর কখনোই গান করবে না। রিং পরানোর পর নাহিয়ানের বন্ধুরা সহ নাহিয়ান আড্ডা দিচ্ছে ড্রয়িং রুমে। ইফতিয়াও নাহিয়ানের পাশে বসে আছে। নাহিয়ানের বন্ধুদের সামনে বসে থাকতে ইফতিয়ার অস্বস্তি হচ্ছে, বিরক্তও লাগছে। ও নাহিয়ানকে ফিস করে বলল, আমি রুমে যাব। আর একটু থাকো না, অনুরোধে সুরে বলে নাহিয়ান। অস্বস্তি লাগছে আমার, এত ভারী পোশাক আর গহনাগাটি পরে ভাল লাগছে না। বলে ইফতিয়া এক মুহূর্ত না বসে উঠে চলে গেল। পেছন থেকে নাহিয়ানের বন্ধুরা ভাবি ভাবি করে বহু ডাকলো। ইফতিয়া শুনল না। এই ডাকটাও ওর এখন অসহ্য লাগছে। ইফতিয়া রুমে গিয়ে সমস্ত গয়না বিছানায় ছুঁড়ে ফেলল।
নিবরাস রুমে এসে দেখে ইফতিয়ার সীমাহীন রেগে সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। নিবরাস আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপু? ইফতিয়ার জবাব দিল না। রুমেও অসহ্য লাগছে ওর। ভারী লেহেঙ্গা সমেত দ্রুত পায়ে ছাদে চলে গেল। ছাদের দরজায় পা রাখতেই থমকে গেল। কেউ ক্ষীণ কণ্ঠে গান গাইছে। চারিদিকে চেঁচামেচি থাকে, শব্দটা খুব মনোযোগ দিয়ে খেয়াল না করলে শোনা যাচ্ছে না। কণ্ঠটার সাথে ইফতিয়া বহুকাল থেকে পরিচিত। ও ছাদের দরজার কাছেই দেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসে পড়ল। মনোযোগ দিল গান শোনায়।